জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। যেখানে মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনার কথা, এটা তাদের টার্গেটের কথা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে আল্লাহর কাজ করি ওই আল্লাহর পরিকল্পনায় তারা নির্মূল করতে চায়। আল্লাহ ইতিপূর্বে নির্মূল করেছে, ভবিষ্যতেও তারা নির্মূল করবে। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছি। আজকে দেখেন ইসলামের নাম ধরে বহুত লোক সংসদে গিয়ে বইছে, না সংসদ বুঝে, না সংসদের বক্তব্য বুঝে, না সংবিধান বুঝে, না সংবিধানের আর্টিকেল বুঝে। কেমনে দেশ চালাইব, কেমনে চালাইতে পারে, কি প্রস্তাব করবো এটা নাই, খালি শুধু জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ। এটা হইলো নিজে কেমনে ক্ষমতা থাকতে পারবো, আবার ঘুরে গেলে আরেকটা হুদহুদি কথা আন্দোলন ইস্যু তুলে, কোনো কাজের কথা নাই, শুধুমাত্র আন্দোলন ইস্যু তুলে আবার একটা আন্দোলন পেরে বাড়াবাড়ি কইরা দেশটার আরো মাটির তলে ঢুকাইবার লাগিয়া। দেশের মানুষের পক্ষে কোনো কথা নাই, দেশের মানুষের ধর্মের পক্ষে কোনো কথা নাই। হ্যাঁ, ইতার নাম সংসদ। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্র দলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। আবার অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের ছাত্র রাজনীতি অঙ্গন। ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে উত্তপ্ত পরিস্থিতি। 23 এপ্রিল রাতে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। রাতভর দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ক্যাম্পাসে অবস্থান ঘিরেছিল উত্তপ্ত পরিস্থিতি। এই সুযোগে এবার মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। থানার ভিতরে যদি বিচার না থাকে, থানার ভিতরে মারতে মারতে ওসির রুম পর্যন্ত যদি নিয়ে যায়, আর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেন যে এই দেশে মব কালচার চলবে না, একদম ফুল স্টপ দিতে চায় উনি মব কালচারে। কিন্তু মব তো হইতাছে, বিচার কোথায়? মুখ খোলেন, কথা বলেন, কিছু জানান আমাদেরকে। এটা কেমন কথা? ধইরা নেন ওরা গুপ্ত ছিল, ওরা অপরাধী, আইন বিভাগ আছে তো, আইনের মাধ্যমে বিচার শুরু কইরা দেন। মারপিটের কি দরকার? আপনারা তো একসঙ্গেই ছিলেন, এই জুলাই বিপ্লবে একসঙ্গেই ছিলেন। জুলাই কোনো অভ্যুত্থান না ভাই, এটাকে বিপ্লব বলতে হবে। কেউ যদি অভ্যুত্থান বলে মাইনা নিবেন না। অভ্যুত্থান হয়েছে কোনটা? 90-তে এরশাদকে যে সরাইছে সেটা ছিল অভ্যুত্থান। আর পতন কখন হয়? যখন বিপ্লব হয়। এটা পতন হয়েছে তো, বিপ্লব হয়েছে, এটাকে বিপ্লব বলতে হবে। এই জুলাইয়ের সাথে যারা এখন বেইমানি করতে চাইবেন, আমি জানি না বেইমানি করবেন কিনা, আপনাদের নিয়ত কি বোঝা যায় না, কারণ আপনারা সবসময় বলতেছেন না না আমরা অক্ষরে অক্ষরে সব পালন করবো। কেন যে সময় নষ্ট করতেছেন? জামাত ইসলামকে রাজনৈতিকভাবে চিরতরে নির্মূল করতে হবে, এমন একটা বক্তব্য দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই বক্তব্যকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে, ঝড় সৃষ্টি হয়েছে বলতে পারেন। দর্শক শ্রোতা, তাহলে যেই জামাতকে সাথে নিয়ে এক সময় পাশে বসে রাজনীতি করত বিএনপি, যেই জামাতের জন্যই এক সময় পাগলপাড়া ছিল বিএনপি, সেই জামাতটি এখন চিরতরে রাজনীতি থেকে মুছে ফেলার পরিকল্পনা করছে বিএনপি। এমন একটা বিষয় কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে, যা নিয়ে আলোচনার সমালোচনার ঝড় বইছে। এই বিষয়টি নিয়ে কিন্তু জামাতের পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দর্শক, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস। এই 2 মাসের ক্ষমতায় আসার পরেই কিন্তু বিএনপিকে নিয়ে নানান আলোচনা সমালোচনা, সবচাইতে বেশি আলোচনার সমালোচনা সেটি হলো বিদ্যুৎ এবং তেল। অনেকেই বলার চেষ্টা করছে বিএনপি সরকার ক্ষমতায় আসলেই খাম্বা থেকে কিন্তু বিদ্যুৎ দিতে পারে না। দর্শক, বিগত দিনেও মানে বিএনপির ক্ষমতায় আসার পরে ওই সময় কারেন্টের বা বিদ্যুতের সমস্যা ছিল, আবার এখনো ঠিক একই অবস্থা। এদিকে দর্শক শ্রোতা, গ্রাম অঞ্চল যেখানে আমরা বসবাস করি, এই যে আমি যে এখন বাহিরে এসে ভিডিও করছি, তার একমাত্র কারণ হলো আমার বাড়িতে কারেন্ট নেই এবং প্রচণ্ড পরিমাণে ঘরে গরম, যার কারণে বাইরে চলে এসেছি প্রাকৃতিক দৃশ্যের ভিতরে। তো গ্রামের ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে কারেন্ট যাচ্ছে বা বিদ্যুৎ যাচ্ছে, যার কারণে মানুষ দিশেহারা, রাত্রি পারছে না ঘুমাতে এবং দিনের বেলাও থাকতে পারছে না বাড়িতে। আবার যারা সেচ কাজে তেলের কারণে কিন্তু অনেকে সেচ কাজ ব্যবহার করতে পারছে না, কৃষি জমি সেগুলোর অবস্থা ভয়াবহ হচ্ছে। তো দর্শক শ্রোতা, যাই হোক, আরেকটা বিষয় ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, হ্যাঁ ওরফে ডিজে তাহেরি বলে অনেকেই যাকে চেনে, বসেন বসেন নামে চেনে। তো অনেক দিন যাবতই তিনি আলোচনায় নেই, আবারও আলোচনায় আসার জন্য তিনি কিছু পয়েন্ট খুঁজছে। অবশ্য পয়েন্ট তিনি পেয়েও গিয়েছেন,
পয়েন্টটা হলো যে সংসদে শুধু বিরোধী দলীয় 11 দলীয় ঐক্য শুধু জুলাই করতেছে কেন? তাদেরকে খেয়ে দিয়ে কোনো কাম নেই। তার মানে এই জুলাই করার কারণে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে লড়ে যাচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীরা, এটা তাদের কাছে ভালো লাগছে না। কারণ তারা বর্তমান সরকারি দলীয় লোকদেরকে তেল মালিশ করার চিন্তা ভাবনা করতেছে। কারণ বিগত দিনে আওয়ামী লীগে থাকাকালীন আমরা দেখেছি সুন্নিরা সবসময় এক বোতল তেল নিয়ে ঘুরতো। তারা কিভাবে সরকারি দলকে তেল মালিশ করে তাদের পাশাপাশি থাকা যায় এবং এটা ভালো থাকা যায় সেই চিন্তা ভাবনা সবসময় করেছে। আবারও কিন্তু সেই চিন্তা ভাবনাই করছে, তারা কিন্তু তেল নিয়ে ঘুরতেছে। তো যাই হোক দর্শক, যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের গুলো আপনারা শুনবেন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। তো কথা কেন, চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা আমরা শুনে আসি। ওই গভীর বন্ধুত্ব ছিল, এই ছাত্র শিবির আর ছাত্র দল গভীর বন্ধুত্ব ছিল, শুধু গুপ্ত একটা কথা নিয়ে আজকে দেখেন কিভাবে ভাঙন ধরছে। এটা কিন্তু পরিকল্পিত, এটা মাথায় রেখেন, এটা পরিকল্পিত। এখন দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে টক শোতে এসে বয়ান তৈরি করবে যে ছাত্রলীগের সাথে যারা মিলামিশা ছিল তারাই তো গুপ্ত। ছাত্রলীগ যতগুলো অপকর্ম করছে, মানুষের পিটাইছে, ধৈর্য নিয়ে জিম্মি করছে, হেলমেট বাহিনী, ওই হেলমেট বাহিনী কথা বলতেছি, ছাত্রলীগের ওই হেলমেট বাহিনীর ভিতরে এরাও তো হেলমেট পইরা গুপ্ত ছিল। তাহলে ছাত্রলীগের যদি বিচার হয়, ইসলামী ছাত্র শিবিরের কেন বিচার হবে না? তারা তো গুপ্ত ছিল। এইটাই বুঝাইতে চাইতেছে, মানে কোনো একটা টাইমে তাদেরকে আদালতে তুলতে চায়, আদালতের কাঠ গড়ায় তুলতে চায়, মানে ভয় ঢুকাইতে চায়, ভয় ঢুকাই দিতে চায়। চুপ, বেশি কথা বলবি না, তোরা কিন্তু ছাত্রলীগের সাথে গুপ্ত ছিলি। ছাত্রলীগের যত অপকর্ম তার শেয়ার তোদেরকে নিতে হবে। ছাত্রলীগের যদি বিচার হয় তাহলে তোদের বিচার হবে না কেন? ওই পর্যায়ে নিয়ে ঠেকাইতে চাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? এই টক শোগুলোর মধ্যে একটু কান পাতলেই বুঝতে পারবেন। ভাই ব্রাদার, ব্যাপারটা হয়েছে কি জানেন? এই টক শো থেকে বাইচা কিছু উপদেষ্টা নিছে আমাদের বর্তমান সরকার, এই টক শো থেকে নিছে। যেমন আমি একজনের নাম বলি, জাহিদ ইসলাম, ডক্টর জাহিদ ইসলাম, ডক্টর না ডাক্তার ঠিক জানি না, আমার মনে হয় ডাক্তার, উনি ডাক্তার জাহিদ ইসলাম। উনাকে যে নিছে, উনাকে আমরা যদি বিচার করতে যাই, উনার আগাগোড়ার সমস্ত কথাবার্তাগুলো শুনেন আওয়ামী লীগ বিদ্বেষী, ওকে। আবার দেখেন উনি ছাত্র শিবির বিদ্বেষী, কিন্তু উনি কিন্তু আগাম বলতো এদেরকে কাউকে ভোট দিও না। হ্যাঁ, ওই যে ডাকসুর নির্বাচনে, জাকসুর নির্বাচনে উনি অ্যাডভান্স বলতো না এদেরকে কেউ ভোট দিবে না, এরা পাস করতে পারবে না। এবং উনি জামাত ইসলামও বিদ্বেষী। কথাটা এই জন্য বললাম, এই অ্যাডভাইজার এখন কি অ্যাডভাইস করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে? এই জাতীয় অ্যাডভাইসই তো করবে, কারণ ওনার মনের কথাটা তো আমরা যাই না গেছি। উনি ওপেন আইসা যদি জামাতে ইসলাম বা ইসলামিক ছাত্র শিবিরকে অপছন্দ করার কথা বলতে পারে, চার দেওয়ালের মাঝে কি অ্যাডভাইস করতে পারে? এইসব বুদ্ধিজীবীরা, আরো অনেকগুলো বুদ্ধিজীবী কিন্তু এখন ভিড়ছে, এইসব বুদ্ধিজীবীরা বলবে কোনো মতেই এদেরকে দাঁড়াইতে দিবেন না। এরা যদি মাথা তুলা দাঁড়ায় আপনার সর্বনাশ করে দিবে। এরাই কিন্তু শেখ হাসিনারে তাড়াইছে। ভাই ব্রাদার, জামাত ইসলামকে ভয় নাই এনসিপি কে, সবচেয়ে বড় ভয় ছাত্র শিবিরকে ভয় পায় বললেই তো আজকে এই চরম অবস্থা। দেখেন, থানার ভিতরে যদি বিচার না থাকে, থানার ভিতরে মারতে ওসির রুম পর্যন্ত যদি নিয়ে যায়, আর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেন যে এই দেশে মব কালচার চলবে না, একদম ফুল স্টপ দিতে চায় উনি মব কালচারে। কিন্তু মব তো হইতাছে, বিচার কোথায়? মুখ খোলেন, কথা বলেন, কিছু জানান আমাদেরকে। এটা কেমন কথা? ধৈর্য নেন, ওরা গুপ্ত ছিল, ওরা অপরাধী। আইন বিভাগ আছে তো, আইনের মাধ্যমে বিচার শুরু করে দেন। মারপিটের কি দরকার? আপনারা তো একসঙ্গেই ছিলেন, এই জুলাই বিপ্লবে একসঙ্গেই ছিলেন। জুলাই কোনো অভ্যুত্থান না ভাই, এটাকে বিপ্লব বলতে হবে। কেউ যদি অভ্যুত্থান বলে মাইনা নিবেন না। অভ্যুত্থান হয়েছে কোনটা? 90-তে এরশাদকে যে সরাইছে সেটা ছিল অভ্যুত্থান। আর পতন কখন হয়? যখন বিপ্লব হয়। এটা পতন হয়েছে তো, বিপ্লব হয়েছে, এটাকে বিপ্লব বলতে হবে। এই জুলাইয়ের সাথে যারা এখন বেইমানি করতে চাইবেন, আমি জানি না বেইমানি করবেন কিনা, আপনাদের নিয়ত কি বোঝা যায় না। কারণ আপনারা সবসময় বলতেছেন না আমরা অক্ষরে সব পালন করব। কেন যে সময় নষ্ট করতেছে? তবে আমার ব্যক্তিগত ধারণা, এই যে সময় নিতেছে এর পিছনে কারণ আছে। দেখেন ভাই ব্রাদার, অতীতে যে 8-9 মাস 10 মাস ওনারা একসাথে বসলো, সব দল মিশছে, কিন্তু সব দল মিলেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিছে, যেগুলো নিয়ে জুলাই সনদপত্রে আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো ওনারা কইরা ফেলছে, কিন্তু আলোচনাটা কারা করছে? সব দলের প্রধানরা বসছে, সভাপতি এবং সেক্রেটারি ওনারা বসছে, সব দলের। কিন্তু বিএনপি সভাপতি বসছে, বিএনপি চেয়ারম্যান বসছে না, বিএনপি প্রতিনিধি বসছে। প্রতিনিধিদের সঙ্গে বসতে হয়েছে সব দলের প্রধানদের, এবং ডক্টর ইউনূসকেও বসতে হয়েছে বিএনপির প্রতিনিধির সঙ্গে। বিএনপির যে চেয়ারপারসন উনি তো তখন লন্ডন। ব্যাপারটা বুঝছেন? যার জন্য আবার আলোচনাটা উঠাইছে। আমার যতদূর মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ওই আলোচনায় ছিল না তো, গত ওই যে 8 মাস 9 মাস যে আলোচনাটা করছে ওই আলোচনায় ছিল না। যার জন্য নতুন করে আলোচনা করতেছে। উনি বুঝতে চাইতেছে, নতুন সরকার তো, উনি বুঝতে চাইতেছে আচ্ছা ওরা কি আলোচনা করছিল, এটা আবার আলোচনা করো তো। এসির মধ্যে বৈশা
মানে এই সংসদে বৈশা ঠান্ডায় তো ভাই অনেকে আবার ঘুমায়ও যায় দেখছি, এত ঠান্ডা ওইটার ভিতরে অনেকে আবার ঘুমায় যায়। তবে একটা কথা বলি, এই সংসদে না সত্য কথা খুব একটা বলা হয় না, কেমন জানি এড়িয়ে যায়, সবকিছু এড়িয়ে যায়। যেমন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াইয়া যেতেছে না, উনি বলতেছে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি প্রবলেম। এর মধ্যে একটা ফটো কার্ড চারিদিকে ছড়ায় গেছে, এটা হলো আমাদের জ্বালানি মন্ত্রীর। উনি বলছে তেলের বা জ্বালানির কোনো সমস্যা যদি কেউ দেখাইতে পারে তাহলে আমি এই মন্ত্রীর পদই ছাইড়া দেবো। এই ফটো কার্ডের মধ্যে এই কথাটা আছে। চিন্তা করেন কেমন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা দেখে মানুষ কি মনে করতেছে, যারা সমস্যায় আছে, যারা সমস্যা ফেস করতেছে তারা তো হাসতেছে। জানি না ফটো কার্ডটা সত্য না মিথ্যা, আজকাল তো মিথ্যা নিয়েই থানার ভিতরে আক্রমণ হচ্ছে। ওই ফটো কার্ডটা যে শেয়ার দেখাইছে না, যে ছেলেটাকে মারা হলো, ও কিন্তু থানায় যায় ওসির কাছে তার মোবাইল দিয়ে দিছে যে আমার মোবাইল চেক করেন, সবকিছু আপনারা চেক করে দেখেন, আমি কোনো শেয়ার করি নাই, এটা আমার নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। ওর মধ্যে যায় আক্রমণ। ওসি সাহেব কোনো কিছুই করতে পারে নাই, উনি চলে গেছে রেফারির ভূমিকায়। হ্যাঁ, খেলা চলতেছে, মারামারি চলতেছে, দেখতেছে তো ভাই, দা কুড়াল নাই, হাতে মারামারি করতেছে। তার মানে কি, হাত থাকতে মুখে কথা বলে লাভ কি? রেফারি সাহেব বৈশা বৈশা দেখতেছে, ওনারা মারামারি করতেছে থানার ভিতরে। এরকম মত তো এই শাহবাগ থানার ভিতরে শেখ হাসিনার আমলে হয়েছিল কিনা আমার জানা নাই। কেউ যদি যাই না থাকেন কমেন্ট করে জানায়েন। ব্যাপারটা হয়ে গেছে কি ভাই, ওই আগের মতো, মানে কোনো কিছুই মুখের শিকার যাবো না, তোরা যে যা বলিস আমরা আমাদের কথা বলুম। বিশেষ করে এই ফেসবুক তো তোয়াক্কা করতেছে না, বরঞ্চ এই ফেসবুককে তালা দিয়া বন্ধ করার জন্য অনেক রকম ফোন দিয়ে আসতেছে, অনেক রকম আইন বাইর করতেছে। এর মধ্যে দেখছি একজনকে ধরে নিয়ে গেল, 16, 17, 18 বছরের ছেলে, ও নাকি জ্বালানি মন্ত্রীকে নিয়ে বা কোন একজন মন্ত্রীকে নিয়ে ওই একটা শুকনো গাছের সাথে তুলনা করছে, যে ওই শুকনো গাছ খায় ওই মন্ত্রী, এরকম একটা মন্তব্য করাতে তাকে ধরে নিয়ে যাচ্ছে। তার মানে কি, আগামীতে এরকম অনেককেই ধরে নিয়ে যাবে। এভাবে স্লোলি স্লোলি অনেকেরই মুখ বন্ধ হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে হয়তো একদিন আমিও ইউটিউব থেকে সরে যাবো। কারণ কি, আমার ফ্যামিলি অলরেডি চাপ দিতেছে, তুমি আর এসব কথাবার্তা বইলো না, রাজনৈতিক কথাবার্তা বইলো না। জানেন যার জন্য আমি গতকালকে কন্টেন্ট বানাই নাই, কারণ ওরা চাপ দিতেছে যে না না না, দেখো না সবদিকে ধরপাকড় করতেছে সামান্য কথার জন্য। এটা তো গত 18 মাস আমরা দেখি নাই। হ্যাঁ দেখছি, 16 বছর দেখছি, আবার ওই জিনিস ফিরে আসতেছে। এগুলা খারাপ বার্তা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আপনি মনে মনে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে রাখছেন। আমি এমনও কথা শুনছি একজনের কাছে, উনি বিএনপি করে, যে আপনার মন্ত্রী সভার অনেক কিছু চেঞ্জ করবেন, এই মন্ত্রী সভা থাকবে না, এর অনেক কিছু চেঞ্জ হবে, অনেক মন্ত্রী চেঞ্জ হবে, অনেক আবার নতুন মন্ত্রী আসবে, এরকম কথাও শুনছি। যাই হোক, যাই করবেন নিশ্চয়ই আপনি দেশের ভালোর জন্য করবেন। আপনাকে দেখলাম আছে একটা খেলনা গাড়ি চালাইতেছেন, এতে বোঝা যায় আপনার নিয়ত ভালো। হ্যাঁ, আপনার দেশের তরুণদেরকে উৎসাহ দিতেছেন, এতে বোঝা যায় দেশের তরুণরা এরকম কাজ করুক, এই উৎসাহটা আপনি দিতেছেন, খুবই ভালো কথা। কিন্তু সময়টা এখন কেমন আপনি বলেন? এই সময় এগুলা দেখতে কি ভালো লাগবে? দেশে যখন আহাজারি রাহাজারি মারামারি ধরাধরি কাটাকাটি হইতেছে, ওই টাইমে যদি দেশের প্রধানমন্ত্রী সিনেমা দেখতে যায় বা নাটক দেখতে যায়, বা ওই খেলনা গাড়ি বারবার বলতেছি কেন, ওইটা খেলনা গাড়ি না কি গাড়ি আমি জানি না, আমার কাছে খেলনা গাড়ি মনে হয়েছে, ওই গাড়ি চালাইতেছে, এটা দেখতে ভালো লাগে। কিন্তু সময়টা কেমন চিন্তা করেন, চারিদিকে কেমন অস্থিরতা। আপনি নিজেই বলেন, এই শিক্ষাঙ্গনে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, যেভাবে এগুচ্ছে, এটা যদি বাড়তে থাকে কি অবস্থা দাঁড়াবে? অলরেডি হাতাহাতি মারামারি হচ্ছে এবং থানার ভিতরেও হচ্ছে। এতে তো আপনার বদনাম হচ্ছে, তাই না? সরকারের বদনাম হচ্ছে। আর আমার তো মনে হয় রেফারি সরকার না, সরকার এখন ফান্দে পড়ে গেছে। হ্যাঁ, সরকার মনে হয় ফান্দে পড়ে গেছে, কোনো একটা ফান্দে তো নিশ্চয়ই পড়ছে, না হলে কেন বুঝাও না বুঝার ভান করতেছে। রেফারি পুরাটা হয়ে গেছে এখন আওয়ামী লীগ, তাদেরকে লাগাই দিছে ভাই, জামাত, বিএনপি, এনসিপি, ছাত্র দল, শিবির, তোরা মারামারি কর, আমরা হইলাম রেফারি। ওই ভূমিকা কি চলে গেল আওয়ামী লীগ? তাহলে আমি মনে করি যে সাইড রেফারি থাকে না, সাইড রেফারি কি আবার সরকার হয়ে গেল? চিন্তার বিষয়, কিন্তু ভাবতে হবে, অনেক কিছু ভাবতে হবে, মানুষের মন বুঝতে হবে। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি যত উন্নত মানের কাজই করেন না কেন, দেশের জন্য জান প্রাণ দিয়ে দেন, আমি মাননীয় সরকার আপনাকে বলতেছি, দেশের জন্য যদি জানও দিয়া দেন, দেশের যদি আপনি 100 তলা বিল্ডিং 10টাও বানান, তারপরেও কিন্তু ওই জুলাইয়ের কথা বারবার আসবে। ওই জুলাই, এই জুলাই আপনারা বুঝতে পারবেন না। এই বিপ্লবের কথা কারো মুখ থেকে আপনি কাইলা নিতে পারবেন না, তো এটা বারবার সামনে আসবে। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্র দলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। ছাত্র শিবিরকে ফাঁসাতে গিয়ে স্বয়ং ছাত্র দলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মেয়েকে অসম্মান করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। যে ভুয়া ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের নামে, তারা কারা জানেন? এই 2025-26 সেশনে যারা ভর্তি হয়েছে তারা। এর ভিতরে পাবনায় একজনের বাড়ি, টাঙ্গাইলে একজনের বাড়ি, 3 জনকে মোট শনাক্ত করা হয়েছে একেবারে ফার্স্ট ইয়ারে পরে। কত ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করতে পেরেছেন? এদের উদ্দেশ্য জাস্ট হলে একটা সিট, আর কিচ্ছু না। আমাদের মনে পড়ে যাচ্ছে আসিফ নজরুল, যিনি উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা, তার যে উপন্যাসটা লিখেছিলেন আমি আবু বকর বলছি, এই উপন্যাসে তিনি এই বিষয়গুলোই তুলে এনেছেন। এটা প্রথম বর্ষে ভর্তি হওয়া একটা ছাত্র কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে হলে সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে তার প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ছেলেগুলো তাই করেছে, এবং এই ছেলেগুলোর ছবি, আইডি সব প্রকাশ হয়ে গেছে। এরা তো জীবনের যে কোনো একটা পর্যায়ে তো ঝুঁকির মধ্যে পড়ে গেল। ছাত্রদল এই কাজটা কেন করতে গেল? যে কথা বলছিলাম, অন্যকে ফাঁসাতে গিয়ে নিজের দলের সর্বোচ্চ লেভেলের প্রধানমন্ত্রীর কন্যাকে পর্যন্ত
তারা এই কাজ করতে, তারা অসম্মান করতে দ্বিধা করে নাই। যে ভুয়া ফটোকার্ডটি সরিয়ে দেওয়া হয়েছিল আব্দুল্লাহ মাহমুদের নামে, এই কাজটি করেছিল অরণ্য আবির নামে এক বট আইডি। এটি এখন ফ্যাক্ট চেকাররা প্রমাণ পেয়েছে যে ছেলেটা ছাত্র দলের বিভিন্ন রাজনীতির সাথে জড়িত। তার ওয়ালে বিএনপি এবং জিয়াউর রহমানের সমস্ত ছবি টাঙানো। সে ছাত্র দলকে উস্কে দিয়েছে এই ছবি পোস্ট করে, ওই আব্দুল্লাহ মাহমুদের নামে এই পোস্টটি করে। এবং এইভাবে পোস্ট করা হয়েছে যে ছাত্র দল যদি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকে তাহলে ওকে যেন ওর পাওনা বুঝিয়ে দেয়, এই করেছে। চিন্তা করুন, এআই দিয়ে তৈরি জাইমা রহমানের ওই ভুয়া ফটোকার্ডটি, সেইটা ছাত্র দল প্রচার করেছে, সমস্ত জায়গায় শেয়ার দিয়েছে, প্রত্যেকের কাছে শেয়ার দিয়ে শিবিরের উপরে হামলা করতে তারা উদ্বুদ্ধ করেছে। আচ্ছা, আমরা তর্কের ক্ষেত্রে মেনে নিলাম যে এটি ছাত্র শিবিরই করেছে। তো ছাত্র শিবির যদি করে থাকে, ছাত্র দলের উচিত ছিল কি এটাকে ট্যাকেল দেয়া, এটাকে মিনিমাইজ করে আনা, যেন শেয়ার না হয়। তারা উল্টা শিবিরকে ফাঁসাতে গিয়ে এগুলো তারা প্রচার করেছে। এই হচ্ছে ছাত্র দলের বর্তমান অবস্থা। যারা স্রেফ একটা সিটের জন্য, হলে একটা সিট পাওয়ার জন্য একজনকে খুন করতেও দ্বিধা করে না, একজনের বুকে ছুরি চালাতেও দ্বিধা করে না, একজনের পায়ে রক কেটে দিতেও দ্বিধা করে না, চাপাতি নিয়ে, কিরিস নিয়ে, রামদা নিয়ে মহড়া দিতেও দ্বিধা করে না, সেই ছাত্র দল। মজার ব্যাপার কি জানেন? এই যে ছাত্র দলের এই কয়েকদিনে এরকম অপকর্ম, এইটারে আমাদের যারা সুশীল সমাজ এবং আমাদের যারা মিডিয়া হাউস আছে তারা আস্তে করে দাবিয়ে দিচ্ছে। এই আলোচনা তারা তুলছেই না। একজন ছাত্রের হাতে কলমের পরিবর্তে কেন রামদা থাকবে, তার হাতে কেন কিরিস থাকবে, তার হাতে কেন চাপাতি থাকবে? এই প্রশ্ন যদি আজ আমাদের সুশীল এবং মিডিয়া যদি উত্থাপন করতো, তাহলে তো ছাত্রদল যারা এই ধরনের কাজ করেছে, যাদের হাতে অস্ত্রগুলো দেখা গেছে, তারা কিন্তু একটু আন্ডার এস্টিমেট হতো। তখন সে তার নিজেকে প্রশ্ন করতো যে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে, তাহলে আমি যে স্ট্র্যাটেজি নিচ্ছি আমার আর সামনে অগ্রসর হওয়া যাবে না। সে কিন্তু শুধরে যেত, কিন্তু না, তাকে ওইটাকে জাস্টিফাই করা হচ্ছে। কোনো জায়গায় এই প্রশ্ন তোলাই হচ্ছে না। তো সে তো বুঝতেই পারছে, বা কোনো পিতার সন্তান একটা অকারেন্স ঘটিয়ে এসেছে, সে যদি এসে দেখে তার পিতা তাকে বাঁচানোর চেষ্টা করছে, তাহলে পরবর্তীতে সে এরকম প্রতিদিন এই ঘটনা ঘটাবে, সারা গ্রাম জুড়ে এই অকারেন্স ঘটাতে থাকবে। আর যদি শুরুতেই পিতা তাকে আগে কষে দুটো থাপ্পড় মারে, তাহলে ওই ছেলে পরবর্তীতে আর ওই কাজে জড়াবে না, যে না আমি তো এই কাজ করে বাড়িতে আশ্রয় পাবো না, আমার বাবা আমাকে পিটাবে। ছাত্রদল যে কাজ করছে, ছাত্র দলের যারা মুরব্বী আছে, আমাদের যারা সুশীল আছে, তারা তাদেরকে বাহবা দিচ্ছে, ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এবং মিডিয়াতে যখন এই আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের কাজী জেসিনাপা জিটিভিতে যিনি বসে আছেন, তিনি এত চমৎকার করে উপস্থাপন করেন, তার উপস্থাপনার ভিতরে ওই বিষয়টা টোটালি চেপে যাওয়া হয়। এখানে কি আনা হচ্ছে? তিনি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করছেন। শিবিরের একজনের কাছে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে, এই যে আল্লাহর নাম নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছেন, গালিগালাজ করছেন, এটা কোন ইসলাম? এটা হচ্ছে শিবিরের কাছে প্রশ্ন। ডেকে এনেছে কিসের জন্য? যে গ্যাঞ্জামটা হয়েছে এইটাকে কিন্তু একটা আলোচনায় আনার জন্য। প্রশ্নটা করছে কি? এই প্রশ্ন। তাহলে ওর কাছে যখন যে প্রশ্ন করা হচ্ছে, ও তো সেই প্রশ্ন জবাব দিবে। আর ছাত্র দলের কাছে যখন আসছে, তখন সেখানে প্রশ্ন করা হচ্ছে যে এই যে ছাত্র শিবির সারা দেশে আপনাদের উপরে যে হামলা চালাচ্ছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? তাহলে এস্টাবলিশ কি হচ্ছে? ছাত্রদল যেটা বলছে ওইটা তো কাউন্টার দেওয়ার আর এই শিবিরের এটারে সুযোগ দিচ্ছে না, কারণ তার কাছে প্রশ্নের ধরনটাই তো আলাদা। সে এখন কে গালি দিয়েছে, আচ্ছা আমাকে বলুন, একজনকে কুপানো হচ্ছে, এইটা জায়েজ, এইটা কোনো সমস্যা নাই। কোপ খেয়ে আর একজন গালি দিচ্ছে, এইটা হ্যাঁ এত বড় কথা, আল্লাহর নাম নিয়ে গালি দিল, এটা স্রেফ একটা শয়তানি, আর কিচ্ছু না, পুরাটা শয়তানি। প্রশ্ন তুলছে যে আল্লাহর নাম নিয়ে গালি দিচ্ছে, একজন অস্ত্র দিয়ে কুপাচ্ছে, চাপাতি দিয়ে কুপাচ্ছে, চাপাতি হাতে ঘুরছে, কিরিস নিয়ে ঘুরছে, রামদা নিয়ে ঘুরছে, সেইটা জায়েজ, একেবারে খুব ভালো কাজ। বিষয়টা এরকম যে আগের যুগে আমাদের মা চাচিরা গল্প করতেন এরকম যে ওরে সিরিয়াসি আমরা আগে ভাসুরের গোলা জোড়া ধরে গল্প করছি, আর এখনকার ছেলে পেলে কি খারাপ দেবরের সাথে হাসাহাসি করে। বুঝতে পারছেন বিষয়টা? অবস্থাটা হয়েছে এরকম। যাই হোক, এরকমই একটা আলোচনা আমরা শুনছিলাম সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম আবিদের মাঝে। আবিদ ছেলেটা চিল্লাতে পারে এবং সে তার আচরণগত কারণে ডাকসুতে যে ছাত্রদল হেরেছে, এই হারার অন্যতম কারণ এখানে ছাত্রদলের সিলেকশনটা ভুল ছিল। এই ছেলেটাকে এমনিতেই কবি বলা হয়, আর কবিরা তো এমনি একটু অনুপাজরি হয়। সাদিক কায়েম তো ঠান্ডা মাথায় ছেলেটাকে এমন ভাবে অপদস্থ করলো। আমি কি একটু দেখাবো আপনাদের? আচ্ছা একটু দেখেন, অল্প একটু দেখেন। সর্বশেষ জামাত আমির একটা বক্তব্য দিয়েছেন আজকে। জামাত আমিরের এই বক্তব্যে জামাত আমির যে এই ধরনের কথা বলতে পারেন, এইভাবে যে মানুষকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, এটা অনেকেরই ধারণা ছিল না। তিনি ভদ্র ভাষায়, নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন, তাহলে আমি অবশ্যই গুপ্ত।
আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। যদিও বিএনপির লোকজন জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যে আমরা যেমন মেজর হাফিজ একটা কথা বলেছেন জামাত আমিরকে, যে এরকম লোক আমরা কখনো দেখি নাই, তিনি এত নম্র এত ভদ্র। আবার এই যে বিদ্যুৎ মন্ত্রী টুকু, তিনি বলেছেন যে আমার জীবনে আমি যতবার সংসদে এসেছি একজন বিরোধী দলীয় নেতা এরকম মার্জিত ভদ্র নম্র এরকম আমার চোখে পড়ে নাই। এটা বলে জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আর অপরদিকে মির্জা ফখরুলরা বাইরে এসে বলছেন যে জামাতকে এলিমিনেট করতে হবে, নির্মূল করতে হবে। এটি ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর কথা। এটা বিরাট একটা রাজনৈতিক বার্তা দেয় যে সামনে বিএনপি কি করতে যাচ্ছে। আমি বারবার আপনাদেরকে বলেছি, আমি 5 আগস্টের পরে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আওয়ামী লীগ তো জামাত শিবিরকে কি নির্যাতন করেছে, তার চেয়ে বেশি নির্যাতনের শিকার হবে এই বিএনপির আমলে। যদিও বিএনপির কপাল ভালো যে তারা জামাত ইসলামের মতো একটা বিরোধী দল পেয়েছে। এই মতো অবস্থায় যদি আওয়ামী লীগ বিরোধী দল হতো তাহলে বিএনপি বুঝতো কত ধানে কত চাল। কিন্তু এদের কাছে তো ওইটাই ভালো, কারণ আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু এখন যেটা হয়েছে, তখন তো রিজিকই বন্ধ করে দিয়েছে। তো মানুষের সবচাইতে বড় খারাপ জিনিস তো রিজিক বন্ধ করে দেওয়া। জামাত শিবির এখন বর্তমান ক্ষমতাসীনদের রিজিক বন্ধ করে দিয়েছে। তারা যেভাবে চাঁদাবাজি করে খেত, যেভাবে হল বাণিজ্য করে খেত, সিট বাণিজ্য করে খেত, এই শাহবাগ মোড়ে যে ফুলের দোকান টোকানগুলো আছে, তারপরে আশেপাশে যে দোকান টোকানগুলো আছে, এইগুলোতে চাঁদাবাজি করে খেত, ক্যান্টিনে ফাও খেত, এইগুলো খুব চমৎকার ভাবে বন্ধ করে দিয়েছে ডাক্তার এসে, এই সাদিক কায়েমরা। আর ওদিকে জামাত ইসলাম তাদের যে কয়জন এমপি আছে তারা চাঁদা নিচ্ছেও না, কোনো জায়গায় চাঁদাবাজি করতেও দিচ্ছে না। তাদের যে কনস্টিটুয়েন্সি এরিয়া সেখানে তো তারা অনেকটা চাঁদাবাজি নির্মূল করছে, ঘুষ বন্ধ করতে চাচ্ছে। তো এতে তো অন্যদের রিজিক বন্ধ হয়ে যাচ্ছে, তো ওইটা তো তাদের রিজিক। তো এইটা বন্ধ করলে মানুষ রিজিকের উপরে যখন পেটের উপরে লাথি মারা হয় তখন তো সে চুপ থাকে না, চুপ থাকে না। তো এখন বিএনপি চাচ্ছে এদেরকে এলিমিনেট করতে, একেবারে নির্মূল করে দিতে, যেন ভবিষ্যতে কেউ তাদের এই রিজিকের উপরে আর হামলা না করে। আওয়ামী লীগ এবং বিএনপির রিজিকের উপরে হামলা করার মতো একমাত্র দল হচ্ছে এই জামাত শিবির। এরা ঘুষ বন্ধ করতে চায়, এরা চুরি বন্ধ করতে চায়, এরা মাদক বন্ধ করতে চায়, এরা ছিনতাই বন্ধ করতে চায়, এরা গাঁজার ব্যবসা বন্ধ করতে চায়, এরা চাঁদাবাজি বন্ধ করতে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।